আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। পান্তা ভ্রমণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজিবুল ইসলাম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে ইমিগ্রেশন। যেহেতু আমি 3টা দেশে ভ্রমণের জন্য বের হব ইনশাল্লাহ, বের হয়েছি। যেহেতু আমি 3টা দেশে ভ্রমণের জন্য বের হচ্ছি এবং আমি আজকে প্রথমে আসলে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য ইমিগ্রেশনের যে অভিজ্ঞতা সেটা আমি জানাবো আপনাদেরকে। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার যে ইমিগ্রেশন অভিজ্ঞতা আমি জানাবো। তো শুরুতে আমি বলতেছি বাংলাদেশ ইমিগ্রেশনের কথা। প্রথমে আপনি আসলে বোর্ডিং নেওয়ার জন্য আমি থাই এয়ারলাইন্সের আমার ছিল আসলে থাই এয়ারলাইন্স। থাই এয়ারলাইন্সের কাউন্টারে গেলাম। আমি যেহেতু আগে গিয়েছিলাম রাত 10টার সময়, কিন্তু আমার ফ্লাইটটা ছিল রাত 2টায়। তো সেক্ষেত্রে ওনাদের কাউন্টার খুলতে খুলতে 12টা বাজছিল। সো আমি অনেক সময় ওয়েট করলাম এবং ওনাদের কাউন্টারটা প্রথম টার্মিনালের প্রথম এ ব্লকের প্রথমটায় আছে ওনাদের কাউন্টার ছিল। তো ওখান থেকে গেলাম, দেওয়ার পরে আমার কাগজপাতি দিলাম, টিকিটের জন্য ই টিকিটটা দিলাম ওনাদেরকে। ওনারা দেখে আসলে আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, সাদা পাসপোর্ট, যার কারণে ওনারা মানে তখন এগুলো বললো কোথায় যাবেন। আমি বললাম ইন্দোনেশিয়াতে যাব। আপনি কোথাও ঘুরছেন কেন? না, আমি আসলে আমার ফার্স্ট টাইম এটা। তখন উনি অন্যজনের কাছে দিয়ে দিল। তো অন্যজনের কাছে দেওয়ার পর উনি যেটা সব কিছু দেখলো। দেখার পরে আসলে আমি এখানে একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা পেপার শুধু সব পেপার নিয়ে যাবেন। যদি জব হোল্ডার হন, যদি সার্ভিস করেন, অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ড, ব্যাংক সলভেন্সি, স্যালারি সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, তারপরে আপনি যে ট্যাক্স রিটার্ন দিয়েছেন সেইটা সহ যা ছিল সবই নেবেন। পাশাপাশি আপনি তো হোটেল বুকিং এ টু জেড, অর্থাৎ এভরিথিং, আপনি এখানে কোনো কিছু বাদ দিবেন না। কারণ আমি সব নিয়ে গেছিলাম, যাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন, যার কারণে অনেক কিছু আমাকে এই কারণে ছাড়তে বাধ্য হয়েছে আর কি। তো যাই হোক, আরেকজনের কাছে দিল। উনি সব কিছু দেখার পরে বললো, স্যার আপনি তো আগে কোথাও যান না। আমি বললাম না, কোথাও যায় না, এটাই ফার্স্ট টাইম। আসলে মানুষ তো প্রথম কোথাও যায় না, প্রথম দিয়ে তো শুরু হয়। তো আমি এখান থেকে শুরু করতেছি, আমি যাব এখন। আপনারা না যাইতে দিলে কীভাবে আমি যাব? আর আমি তো আসলে আমার এমন কোনো ডকুমেন্ট নাই যে আমি আপনাকে দিই নাই। বলছে হ্যাঁ, আপনার ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে, ভিসা টিসা সব ঠিক আছে। পরে উনি ডান করে দিল, পরে টিকিট দিয়ে দিল। আমি এবার গেলাম আসলে ইমিগ্রেশন পার্টে। ইমিগ্রেশন অভিজ্ঞতা তো সেই ভাই। সেটা হলো, লাইনে দাঁড়ালাম, গেলাম একটা কাউন্টারে। উনি পেপার টেপার সব কিছু দেওয়ার পরে বলে যে আপনার তো সাদা পাসপোর্ট, আপনি তো কোথাও যান না এর আগে। না, এটা ফার্স্ট টাইম আমার আসলে, এটাই ফার্স্ট টাইম, এখন থেকে শুরু করতে যাচ্ছি। কোথাও যান না? বললাম না, কোথাও জানি। তো বলে আসলে এভাবে তো আমরা প্রথমে ছাড়তে পারি না, আপনি একটা কাজ করেন, ওই অমুক জায়গায় যান। দেখা দিল ওখান থেকে ওই যে যদি আপনি প্রথম কাউন্টারে হন, 1 নম্বর কাউন্টারে দেখবেন ইমিগ্রেশন আছে, ওই বাম পাশে আরেকটা আছে, ইয়ে আছে, কি বলে, দুইজন এসআই বা কনস্টেবল বসে আছে, এসআই সহ। ওনাদের কাছে গেলাম, ওনারা কাগজপাতি ডেকে টেকে বলে যে আপনি তো কোথাও যান নাই, কি করেন? আমি বললাম এই যে আমার তো পেপার দিছি, আমি তো সার্ভিস করি। কোথায় কি সার্ভিস? আমি বললাম যে আমি ডাটাবেজ ইঞ্জিনিয়ার, আমার তো দেখেন সব কিছু আছে, আমার এনওসি আছে, 3টা দেশের এনওসি আছে, আমার অফিস আইডি কার্ড আছে, ব্যাংক সলভেন্সি আছে, ব্যাংক সার্টিফিকেট আছে, হোটেল বুকিং আছে, 3 দেশেরই হোটেল বুকিং আছে, 3 দেশের ভিসা আছে, পাশাপাশি সব কিছুই আছে আমার কাছে, নাই কি। ও তারপর ইনভেস্ট করা আছে। আমি বললাম দেখেন আমার ইনভেস্ট করা আছে, ব্যাংকে আছে, এই তারপর ক্রেডিট কার্ড আছে। ওনার জিজ্ঞাসা ব্যাংকে কত টাকা আছে? আমি বললাম ব্যাংকে আমার আছে এত টাকা আছে, ক্রেডিট কার্ডে এত আছে, সব মিলে আমার দেখেন ইনভেস্ট করা আছে এত টাকা। পরে ওনাদের একজন উপরে অর্ধতন আসলে, উনি বললো স্যার আসলে আপনি কোথাও যান নাই? আমি বললাম না। কোথায় জব করেন? আমি বললাম আমার কোম্পানির নাম বললাম, কি হিসাবে? আমি বললাম ওখানকার ম্যানেজার, এরকম আইটিতে, আমি আইটি ম্যানেজার, যার কারণে বলছো ওকে ঠিক আছে। প্রথম বললে তাহলে ছেড়ে দিই, পরে বলছে না, একটা কাজ করো, যেহেতু ফার্স্ট টাইম, ওনাকে নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও। মেবি ওনাদের একজন বস আছেন, এক ম্যাডাম ছিলেন, যত সম্ভব পদবি অ্যাডিশনাল এসপি অথবা এএসপি এই টাইপের হবে। যাই হোক, উনি দেখার পরে আমার কি বলে
আমার এনওসি দেখার পরে বলে যে আপনাকে 1 মাস করে ছুটি দিল। আমি বললাম না, 1 মাস তো আসলে এটা অফিসের ফর্মালিটি, যে আমি এই 1 মাসের ভিতরে যে কোনো সময় যেতে পারি। এমন না যে আমাকে 1 মাস ছুটি দিয়েছে। আমি ধরেন যে ফেব্রুয়ারি টু মার্চ এর ভেতরে আমি যে কোনো সময় আমাকে মুভ করতে পারি, যার কারণে আমাকে বারবার তো আর আমার অফিস এই এনওসি দিবে না, এই জন্য আমাকে এইভাবে নেওয়া, এবং ওনারা এইভাবেই দিছে। তখন বলছে তাই এর হয় নাকি? আমি বলছি অবশ্যই হয়, এটা এভাবেই হয়। আপনি বলছে ঠিক আছে, আমি এই স্যার আমাকে দেন, এই স্যারে ফোন দেন, আমার সামনে ফোন দেন, অথবা আপনি দেন আপনার মতো। না, এটা ফাপড় বাজে আর কি, যে আসলে ফোন তো দিবে না রাত 12টা 1টার সময় ফোন দেয়, এটা কোনো ম্যানার? তা আমি বললাম ঠিক আছে, আপনি ফোন দেন, সমস্যা নাই। তো পরে বলছে ঠিক আছে, আপনি একটু বাইরে বসেন। বাইরে বসলাম, বাইরে বসার পরে উনি কি করলো জানি না, উনি পরে দেখলাম সিগনেচার করে দিছে, সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিছে, কিন্তু আমাকে বসায় রাখছে আর কি। কারণ উনি মনে করছিল একটু ফাপড়বাজি করলে হয়তো যেহেতু এটা ফেক হতে পারে, তাইলে নার্ভাস খাবে। আসলে তো আমার ফেক না, আমি তো জেনুইন জিনিস নিয়ে গেছি, এখানে ফেক হওয়ার কি আছে? তো যাই হোক, পরবর্তীতে উনি 10 মিনিট পরে ইয়ে করে দেয়, একজন কনস্টেবলকে দিয়ে ওই আরেকটা কাউন্টারে পাঠায়। উনিকে বলতে, স্যার আসলে আপনার একটু মনে হয় ভেজাল হয়েছে। আমরা ভেজাল বলতে, আমি তো ফার্স্ট টাইম, আমার ফাস্ট যার কারণে আপনারা এই ঝামেলাগুলো করলেন। বলছে আসলে আমাদের কিছু করার নাই, এইটা সিস্টেম হয়ে গেছে এখন। আর বাংলাদেশের পরিস্থিতি, সবাই এই করতেছে, কেউ দেশের বাইরে চলে যাচ্ছে আর আসে না, সব মিলে আসলে এই কারণে দেখেন আসলে সবার ভোগান্তি। আমি বলছি আসলেই তাই, আসলে বাঙালি জাতি হিসেবে খারাপ, তো এই জন্য সমস্যা। বলছে আসলে ঠিক বলেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওই ও তারপরে উনি ইমিগ্রেশন এই ছবি টবি তুলে নেয়। তুলে নেওয়ার পরে জিজ্ঞাসা কবে আসবেন। আমি বললাম দেখেন, আমার তো 3 দেশ ঘুরবো আমি। আমার এখানে 4 দিন থাকবো, সিঙ্গাপুরে 2 দিন থাকবো, মালয়েশিয়ায় 4 দিন থাকবো। সো আমি 13 তারিখে ব্যাক করবো আর কি। তো ও বলছে ওকে ঠিক আছে, ডান। এই বলে আমার ইমিগ্রেশন শেষ করে দিল। শেষ করে দিল মানে আমার ইমিগ্রেশন ফাইনাল হলো আর কি। তো যাই হোক ভাই, দর্শক বা বন্ধুগণ, আপনাদের একটা বিষয় বলে রাখি, এই অভিজ্ঞতাগুলা আসলে শেয়ার করতেছি, আপনাদের সবারই কাজে লাগবে। কিন্তু আমি আর একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি কোনো পেপারস যেন মানে হেলাই ফেলে আসবেন না, যেটা লাগবে না ওটা লাগবে না, কিন্তু কখন কোন পেপারস লাগবে আপনি বলতেও পারবেন না। কারণ আমার যেমন, আমি কখনো কল্পনা করিনি যে আমার ব্যাংক সলভেন্সি ওনারা দেখবে, কিন্তু ওনারা দেখছে। ট্যাক্স রিটার্ন দেখছে। মানে এইগুলো কখনো কল্পনা করিনি। তো যাই হোক, আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, আমি অবশ্যই একটা গুগল ড্রক বা এখানে আমি টোটাল পেপারসগুলা, ভিসা থেকে শুরু করে টিকিট থেকে শুরু করে যা ছিল টোটাল একটা আমি পিডিএফ করে আমার ডকে রেখে দিয়েছিলাম। আপনারা ওইভাবে রাখবেন আশা করি। এভাবে ডকে রাখবেন, যাতে কোনো সময় যদি মিসিং হয় আপনি ফোন থেকে দেখাতে পারেন। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আপনি এয়ারপোর্টে 4 ঘন্টা আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের যদি হ্যাসেল হয় তাহলে বিপদে পড়ে যাবেন আর কি, একটা ঝামেলায় পড়ে যাবেন। তো দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম, আমারও চ্যানেলটা নতুন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিও দেখার পরে আপনারা একটু ভিডিওটা ছড়াই দিবেন, যদি সম্ভব একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো শেষ করতেছি। ও বাই দ্য ভাই, আমি আরেকটা বিষয় বলবো। আমি এখন বাংলাদেশের ব্যাপারে বললাম, আমি আরেকটা ভিডিও দেবো আছে ইমিগ্রেশন, ইন্দোনেশিয়া ইমিগ্রেশন কেমন হয়। সেটাও এক জটিল প্রক্রিয়া, আমি এটা জানাবো ইনশাল্লাহ। এই ভিডিওর পরে আমি জানাবো। আর একটা বিষয় জানাবো যে আপনারা ইন্দোনেশিয়ায় ঘুরতে হলে নুসা প্যানিদা বা আদার্স যেখানে যান না কেন, নুসা প্যানিদা যেতে হলে কীভাবে যাবেন, কত কম রেটে আপনার খরচ হবে, আমি এটা বলবো, আমি বলে দিব আর কি ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, সালামুন আলাইকুম।